বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন শুনবেন সূরা আলে ইমরানের ১৪৪ ও ১৪৫ নম্বর আয়াতের তিলাওয়াত ও তরজমা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين. وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا مؤجلا. ومن يرد ثواب الدنيا نؤته منها ومن يرد ثواب الآخرة نؤته منها ومن يرد ثواب الدنيا نؤته منها ومن يرد ثواب الآخرة نؤته منها وسنجزي الشاكرين. صدق الله العلي العظيم. বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন। সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোন প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না। মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে, আমি তাকে দুনিয়া থেকেই দেব। আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে, সে পরকালের পুরস্কার পাবে এবং শুকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 23 ফেব্রুয়ারি, 10 ফাল্গুন এবং ফার্সি 5 ইসফান্দ। রেডিও তেহরানের শান্ত অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাসির মাহমুদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9440 কিলোহার্টজে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে শর্টওয়েভ 9870 কিলোহার্টজে।
ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় firsttoday.com/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radioteheran1982@gmail.com। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন, পরমাণু সমঝোতা সহ নানা বিষয়ে গতরাতে দেওয়া ইরানের সর্বোচ্চ নেতার ভাষণ সম্পর্কে একটি বিশ্লেষণ শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এদিকে অস্তিত্বের সংকটে পড়া বাংলাদেশের সুন্দরবনের জীববৈচিত্র্য নিয়ে প্রতিবেদন করেছেন আমাদের ঢাকার প্রতিনিধি। থাকবে দৃষ্টিপাতের দ্বিতীয় পর্যায়ে। দৃষ্টিপাতের পর থাকবে সৌদি আরবের সংখ্যালঘুদের অবস্থা নিয়ে একটি আলোচনা। নিয়মিত আয়োজন কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে গল্প ও প্রবাদের গল্প। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, দেশের কল্যাণে যত মাত্রায় প্রয়োজন তত মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করা হবে। আজ থেকে এনপিটির সম্পূরক প্রোটোকলের বাস্তবায়ন স্থগিত করেছে ইরান, চাইলেই যখন তখন পরিদর্শন নয়। বাংলাদেশে যুদ্ধ বিমান তৈরি করতে চায় বাংলাদেশ, প্রধানমন্ত্রী বলেছেন এক্ষেত্রেও সফলতা আসবে। এবং ভারতের তৃণমূল কংগ্রেস নেতা অভিষেকের স্ত্রীকে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ, নতুন করে বিজেপি তৃণমূল বাগযুদ্ধ শুরু। আসসালামু আলাইকুম। শ্রোতাবন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি বলেছেন, তাঁর দেশ পরমাণু কর্মসূচির বিষয়ে নিজের যৌক্তিক অবস্থান থেকে সরে আসবে না এবং প্রয়োজন হলে শতকরা 60 মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করবে। তিনি গতকাল সন্ধ্যায় ইরানের বিশেষজ্ঞ পরিষদের সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় এই ঘোষণা দেন। সর্বোচ্চ নেতা বলেন, দেশের প্রয়োজনে পরমাণু সক্ষমতা অর্জনের ক্ষেত্রে আমরা দৃঢ় প্রতিজ্ঞ এবং এই কারণে আমাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা 20-এ সীমাবদ্ধ থাকবে না, বরং যত মাত্রা প্রয়োজন হবে তত মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করা হবে। উদাহরণস্বরূপ, নিউক্লিয়ার প্রপালশন বা অন্য কোনো কাজে আমাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা শতকরা 60% পর্যন্ত উন্নীত হতে পারে। ইরান এ পর্যন্ত সর্বোচ্চ 20 মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে এবং 2015 সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় এই মাত্রা 3.5% নির্ধারণ করে দেওয়া হয়েছিল। কিন্তু আমেরিকা এই সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর সম্প্রতি ইরান আবারও 20 মাত্রায় সমৃদ্ধকরণ শুরু করেছে। পরমাণু অস্ত্র তৈরি করতে শতকরা 90% বা তার বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার প্রয়োজন পড়ে। তেহরান বলেছে, ইসলামের সুমহান দিক নির্দেশনা অনুসরণ করে দেশটি পরমাণু অস্ত্র তৈরি করবে না। এ বিষয়ে আরও বিস্তারিত শুনতে পাবেন দৃষ্টিপাত অনুষ্ঠানে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, সংসদের আইন মেনে এনপিটির সম্পূরক প্রোটোকলের বাস্তবায়ন স্থগিত করা হয়েছে। আজ সকাল থেকে বাস্তবায়ন স্থগিত করা হয়েছে বলে তিনি জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আরও আগেই আইএইএ কে জানিয়েছিলাম যে 23 ফেব্রুয়ারি সকাল থেকে সম্পূরক প্রোটোকলের বাস্তবায়ন স্থগিত হয়ে যাবে। সেটা সকাল থেকে শুরু হয়েছে। সম্পূরক প্রোটোকল বাস্তবায়ন স্থগিতের অর্থ হচ্ছে আইএইএ এর পরিদর্শকরা পূর্ব ঘোষণা ছাড়া আর ইরানের পরমাণু স্থাপনা পরিদর্শন করতে পারবেন না। জারিফ বলেন, ইউরোপীয়রা নানা দাবি করলেও তাদের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করেনি। ইউরোপীয়রা পরমাণু সমঝোতায় সই করলেও তাদের সব কোম্পানি ইরান থেকে চলে গেছে। ইউরোপের সরকারগুলো তাদের কোম্পানিগুলোকে ইরানে কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে কোনো সহযোগিতা করেনি। তারাও পরমাণু সমঝোতা লঙ্ঘন করেছে। অতিথি রাষ্ট্র হিসেবে আমেরিকাকে নিয়ে একটি যৌথ বৈঠকে বসার ইউরোপীয় প্রস্তাব প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকার সঙ্গে আনুষ্ঠানিক কোনো বৈঠকে বসব না, কারণ তারা এখন আর পরমাণু সমঝোতার সদস্য নয়। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কায়ানি বলেছেন, শহীদদের রক্ত
বাইতুল মুকাদ্দাসের পথ উন্মুক্ত করবে। তিনি আরো বলেন, ইরানের প্রতিরক্ষা যুদ্ধের মহান শহীদদের রক্ত যেমন কারবালার পথ উন্মুক্ত করেছে, তেমনি প্রতিরোধ যোদ্ধাদের মহামূল্যবান রক্ত বাইতুল মুকাদ্দাসের পথ খুলে দেবে। প্রতিরক্ষা যুদ্ধের আইনগত ও আন্তর্জাতিক আবেদন বিষয়ক এক আন্তর্জাতিক সেমিনারে তিনি এসব কথা বলেন। ইরানের এই কমান্ডার বলেন, কুদস ফোর্সের সাবেক কমান্ডার শহীদ কাসেম সোলাইমানির পথ ধরেই তারা এগিয়ে যাচ্ছেন। কাসেম সোলাইমানি একটি আদর্শের নাম। তিনি বলেন, আমেরিকা যদি বিবেক বুদ্ধি দিয়ে কাজ করত তাহলে তারা ইসলামী প্রজাতন্ত্র ইরানের ঐশী ব্যবস্থার সঙ্গে যুদ্ধ বিবাদ এড়িয়ে চলত, কারণ তাদের হুমকি ধমকি শেষ পর্যন্ত আমাদের জন্য সর্বোত্তম সুযোগে পরিণত হয়েছে। আইআরজিসির কুদস ফোর্সের প্রধান আরো বলেন, আমেরিকা আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত সেই যুদ্ধই গোটা বিশ্বের মানুষের কাছে ইরানের ইসলামী বিপ্লব ও ইসলামী ব্যবস্থাকে পরিচিত করেছে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন শরণার্থীদের জন্য কোন ধরনের আর্থিক সহযোগিতা দেয়নি। ইইউর কঠোর সমালোচনা করে তিনি বলেন, তুরস্কে 40 লাখ শরণার্থী রয়েছে, এরপরও কোন সহযোগিতা দেওয়া হয়নি, যদিও ইইউ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছিল। এরদোগান বলেন, গ্রিসকে 1 লাখ শরণার্থী রাখার জন্য 300 কোটি ইউরো দেওয়া হয়েছে, কিন্তু তুরস্ককে 40 লাখ শরণার্থীর জন্য কোন সাহায্যই দেওয়া হয়নি। সিরিয়ায় নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার পর 4,20,000 শরণার্থী নিজেদের দেশে ফিরে গেছে বলে তিনি জানান। তুর্কি প্রেসিডেন্ট বলেন, সিরিয়ার পরিস্থিতির উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে আরও বেশি শরণার্থী দেশে ফিরে যাবে। এরদোগান বলেন, আমেরিকাও শরণার্থীদের কথা একবারের জন্য চিন্তা করে না, বরং তারা সন্ত্রাসীদের সহযোগিতা করছে, তাদের সঙ্গে সুর মেলাচ্ছে। সন্ত্রাসী গোষ্ঠী পিকেকে ও ওয়াইপিজির হামলায় গত 1 মাসে শিশুসহ বহু নিরপরাধ মানুষ প্রাণ হারিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের হামলা অব্যাহত থাকলে আঙ্কারা পাল্টা পদক্ষেপ নিতে কুণ্ঠাবোধ করবে না। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ড আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও প্রতিরক্ষার ক্ষেত্রে আরও 10 ধাপ এগিয়ে নিতে কাজ করছি। তিনি আরো বলেন, আমাদের একটা আকাঙ্ক্ষা আছে, বাংলাদেশে যুদ্ধ বিমান তৈরি করতে চাই, এক্ষেত্রেও সফল হব বলে বিশ্বাস করি। কাজেই এর উপর গবেষণা করা ও আকাশ সীমা রক্ষা নিজেরাই যেন করতে পারি সেভাবে প্রস্তুতি নিচ্ছি। আজ বাংলাদেশ বিমান বাহিনীর একটি অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী একথা বলেন। তিনি আজ বিমান বাহিনীর 2টি স্কোয়াড্রনকে জাতীয় পতাকা প্রদান করেন। যশোরের বিমান বাহিনীর ঘাঁটি মতিউর রহমানে এই পতাকা প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী। বিমান বাহিনীর নতুন ক্যাডেটদের মৌলিক বিমান চালনা প্রশিক্ষণের জন্য 11 স্কোয়াড্রন এবং দেশের আকাশ সীমা প্রতিরক্ষায় অনন্য অবদানের জন্য 21 স্কোয়াড্রনের অধিনায়কদের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মশিউজ্জামান সেরনিয়াবাত জাতীয় পতাকা হস্তান্তর করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের খেতাব প্রত্যাহারের সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন অব্যাহত রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান। বাংলাদেশের বর্তমান সরকার নিজেদের অপকর্ম, কুকীর্তি আর আল জাজিরার রিপোর্ট অন্যদিকে প্রবাহিত করতে শহীদ জিয়ার রাষ্ট্রীয় খেতাব কেড়ে নেবার ঘটনার অবতারণা করেছে বলে মন্তব্য করেছে বিএনপি। দলের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলের চেষ্টার প্রতিবাদে আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ বা ড্যাব আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মুক্তিযুদ্ধের খেতাব কেড়ে নিয়ে জিয়াকে জনগণের মন থেকে মুছে ফেলতে পারবেন না। রিজভী আরো বলেন, আজকে গণতন্ত্র রক্ষার স্বার্থে আমাদেরকে এই আন্দোলন চালাতে হবে। গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে অন্যায়ভাবে কারাগারে রাখার পর এখন তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে। রিজভী বলেন, সরকার নানা কুকীর্তি করে, গণতন্ত্র হত্যা করে, গণমাধ্যমের স্বাধীনতা হত্যা করে মাফিয়া তন্ত্র কায়েম করেছে। এখন নিজেদের অপকর্ম ঢাকতে দেশের শ্রেষ্ঠ সন্তান শহীদ জিয়ার মুক্তিযুদ্ধের খেতাব কেড়ে নেবার চক্রান্ত করছে। তিনি আরো বলেন, নোয়াখালীতে আজকে ওবায়দুল কাদের আর তার ভাই মির্জা কাদেরের সংঘাতে নিরীহ সাংবাদিক মোজাক্কেরকে প্রাণ দিতে হলো। এই হত্যার দায় ওবায়দুল কাদেরের, এই হত্যার দায় প্রধানমন্ত্রীর। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firstoday.com/bn।
ফিরে আসছে আবারও বিশ্ব সংবাদে। বাংলাদেশের আরো খবর। কাতার ভিত্তিক স্যাটেলাইট চ্যানেল আল জাজিরায় প্রচারিত অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন শিরোনামে প্রতিবেদনের সঙ্গে সংশ্লিষ্ট 4 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার আবেদন শুনানি শেষে তা ফেরত দিয়েছে আদালত। আজ ঢাকা মহানগর হাকিম শহীদুল ইসলামের আদালত এই আদেশ দেন। বিচারক আদেশে বলেন, নথি পর্যালোচনায় প্রতীয়মান হয় যে মামলাটি দায়ের করার ক্ষেত্রে নালিশকারীকে সরকার কর্তৃক কোন ধরনের অথরিটি প্রদান করা হয়নি, তাই মামলাটি উক্ত নালিশকারী বরাবর ফেরত দেওয়া হল। সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপির স্ত্রী রুজিরাকে আজ কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইর কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেছেন। এরপর পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে তৃণমূল কংগ্রেস ও বিজেপি। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম। সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপির স্ত্রী রুজিরাকে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেছেন। আজ মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসায় যান সিবিআই এর 8 সদস্য সমন্বিত একটি দল। আজ সিবিআই কর্মকর্তাদের প্রবেশের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণের জন্য তার ভাতিজা অভিষেকের বাসায় যাওয়ায় বিজেপি ওই ঘটনার সমালোচনা ও কটাক্ষ করেছে। মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রে বলা হয়, রাজ্য সচিবালয় নবান্নতে যাওয়ার পথে মমতা সেখানে গিয়েছিলেন পরিবারের অভিভাবক হিসেবে, মুখ্যমন্ত্রী বা তৃণমূল নেত্রী হিসেবে নয়। কয়লা দুর্নীতির অভিযোগ ইস্যুতে ব্যাংক অ্যাকাউন্ট থেকে লেনদেন ইত্যাদি বিষয়ে রুজিরাকে কেন্দ্রীয় তদন্ত সংস্থার কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন। তৃণমূলের পক্ষ থেকে আগেই ওই তদন্তকে কেন্দ্রীয় সরকারের প্রতিহিংসার রাজনীতি বলে অভিযোগ করা হয়েছে। এদিকে আজ তৃণমূল নেতা অভিষেকের বাসায় যাওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এমপি। সিবিআইকে ধমকাবার জন্য বা ইনকোয়ারি চলছে সেটাকে প্রভাবিত করার জন্য, ডিস্টার্ব করার জন্য, আর না হলে কিছু লুকোবার ব্যাপার আছে সেটাকে লুকোবার জন্য বলছিলেন দিলীপ ঘোষ এমপি। এই নিয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ আজ বলেন, সিবিআই যেতে পারে তাহলে কেন মুকুল রায়, শোভন চ্যাটার্জি, শুভেন্দু অধিকারী বাইরে বসে আছে? অবিলম্বে মুকুল রায়, শুভেন্দু অধিকারী, শোভন চ্যাটার্জিকে অবিলম্বে অ্যারেস্ট করুন। এর বাইরে এই তদন্ত হতে পারে না চিটফান্ডে, বলছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, যাদের নামে একাধিক অভিযোগ রয়েছে তারা তো দলবদল করে বিজেপিতে গিয়েছেন। বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোন এলাকায় মার্কিন দূতাবাসের কাছে আবারও 2টি রকেট আঘাত এনেছে। কঠোর নিরাপত্তা বেষ্টিত গ্রিন জোন এলাকায় মার্কিন দূতাবাস সহ বহু দেশের কূটনৈতিক মিশন ও ইরাকের গুরুত্বপূর্ণ অফিস অবস্থিত। ইরাকের নিরাপত্তা বাহিনীর মিডিয়া সেল থেকে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, সোমবার সন্ধ্যায় গ্রিন জোন সীমানার মধ্যে 2টি রকেট আঘাত হানে। এতে সম্পদের কিছু ক্ষয়ক্ষতির কথা বলা হয়েছে, তবে হতাহতের কোনো তথ্য উল্লেখ করা হয়নি। কোন গোষ্ঠী এই রকেট হামলার কথা স্বীকার করেনি। নাম প্রকাশ না করার শর্তে ইরাকের একটি নিরাপত্তা সূত্র ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, 2টি রকেটের মধ্যে একটি নিরাপত্তা সার্ভিসের সদর দপ্তরের কাছে আঘাত হানে। এই দপ্তরটি মার্কিন কূটনৈতিক মিশনের খুব কাছে অবস্থিত। অন্য রকেটটি গ্রিন জোনের আবাসিক এলাকার কাছে গিয়ে পড়ে এবং সেখানে বহুতল ভবনের একটি পার্কিং কমপ্লেক্স রয়েছে। সিরিয়ায় মার্কিন সমর্থিত কুর্দি গেরিলা এসডিএফ প্রতিদিন 1,40,000 ব্যারেল অপরিশোধিত তেল চুরি করছে। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশের তেল খনি থেকে এসব তেল চুরি করছে এসডিএফ। হাসাকা প্রদেশের গভর্নর কাসান হালিম খলিল লেবাননের আল আখবার পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এই বিস্ফোরক তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ওই অঞ্চলে মোতায়েন মার্কিন সেনাদের সমর্থনে সিরিয়ার তেল বিভিন্নভাবে গেরিলারা লুটপাট করছে। কাসান হালিম খলিল বলেন, সংগৃহীত গোয়েন্দা তথ্য থেকে দেখা যায় মার্কিন সমর্থিত গেরিলারা ট্যাঙ্কার ট্রাক ব্যবহার করে টাইগ্রিস নদীর নিকটবর্তী তারামিশ ও আল মালিকিয়া এলাকা থেকে প্রতিবেশী ইরাকে তেল পাচার করে। তিনি বলেন, প্রতিদিন আল মাহমুদিয়া অবৈধ সীমান্ত ক্রসিং দিয়ে ইরাকের ভেতরে এসব তেল নেওয়া হয়। হাসাকা প্রদেশের গভর্নর জানান, মার্কিন সেনারা এসডিএ গেরিলাদের নির্দেশ দিয়ে রেখেছে যে সিরিয়া সরকার নিয়ন্ত্রিত এলাকাগুলো যেন তেল পায় না। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছে আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের সর্বোচ্চ নেতা গতকাল সন্ধ্যায় বিশেষজ্ঞ পরিষদের সদস্যদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দেন। তার ওই ভাষণের বিভিন্ন দিক বিশ্লেষণ করেছেন আমাদের ভাষ্যকার। শুনুন আশরাফুর রহমানের পরিবেশনায়। ইরান অন্যান্য বিষয়ের মতো পরমাণু ক্ষেত্রেও পিছপা হবে না। সময়ের প্রয়োজনে এবং দেশের ভবিষ্যতের কথা ভেবে শক্তিমত্তার সাথে সামনে এগিয়ে যাবে। গতকাল সন্ধ্যায় ইরানের বিশেষজ্ঞ পরিষদের সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় ইরানের সর্বোচ্চ নেতা এ ঘোষণা দেন। আয়াতুল্লাহিল উজমা খামেনি বলেন, দেশের প্রয়োজনে পরমাণু সক্ষমতা অর্জনের ক্ষেত্রে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বলেন, আমাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা 20-এ সীমাবদ্ধ থাকবে না এবং যত মাত্রা প্রয়োজন হবে তত মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করা হবে। ইরানের সর্বোচ্চ নেতা আরো বলেন, পরমাণু অস্ত্রের প্রসঙ্গটি অজুহাত মাত্র। তারা চায় না এমনকি প্রচলিত সমরাস্ত্র আমাদের কাছে থাকুক। আমাদের শক্তির উপাদানগুলো তারা ছিনিয়ে নিতে চায়। আয়াতুল্লাহিল উজমা খামেনি বলেন, পারমাণবিক ও রাসায়নিক অস্ত্র সহ যেসব অস্ত্র দিয়ে সাধারণ মানুষকে গণহারে হত্যা করা যায় সেসব অস্ত্র তৈরিতে ইসলামের বিধি নিষেধ রয়েছে। সেসব বিধিনিষেধ অক্ষরে অক্ষরে পালন করব। তিনি পারমাণবিক বোমা হামলা চালিয়ে আমেরিকা যে 2,20,000 মানুষ হত্যা করেছিল সে কথা উল্লেখ করেন। একই সঙ্গে ইয়েমেনে মজলুম মানুষের উপর অবরোধ আরোপ করা, বাজারঘাট, হাসপাতাল এমনকি শিক্ষা প্রতিষ্ঠানের উপর পশ্চিমাদের তৈরি জঙ্গি বিমানের সাহায্যে হামলা চালানোর কথাও স্মরণ করিয়ে দেন। সর্বোচ্চ নেতা বলেন, নিরীহ ও বেসামরিক মানুষ হত্যা করা আমেরিকা সহ পশ্চিমাদের কাজ। ইসলামী ইরান এরকম গণহত্যাকে সমর্থন করে না। আর এ কারণে ইরান এ ধরনের মারণাস্ত্র যেমন পরমাণু বোমা তৈরির কথা চিন্তাও করে না। আয়াতুল্লাহিল উজমা খামেনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, এখানে মনে রাখতে হবে, আন্তর্জাতিক ইহুদিবাদী চক্র বারবার বলে আসছে আমরা ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করতে দেব না। তাদের জেনে রাখা উচিত, আমরা যদি পরমাণু অস্ত্র তৈরি করার সিদ্ধান্ত নিতাম তাহলে ইসরায়েল কেন, তাদের পৃষ্ঠপোষক বৃহৎ শক্তিগুলোর পক্ষেও তা প্রতিহত করা সম্ভব হতো না। ইরানের সর্বোচ্চ নেতা আরো বলেন, ইরান পরমাণু সমঝোতার অঙ্গীকারগুলো যথাযথভাবে পালন করছে, কিন্তু অপরপক্ষ শুধু স্লোগানই দিয়েছে, অঙ্গীকারই করেছে, বাস্তবে কোনো পদক্ষেপই নেয়নি। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pm। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/Radio Tehran BN। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের সুন্দরবনে কোনো কিছুতেই ঠেকানো যাচ্ছে না বাঘ ও হরিণ হত্যা। এছাড়া এক শ্রেণীর জেলে বৈধ হতে সুন্দরবনে ঢুকে অল্প সময়ের মধ্যে বেশি পরিমাণ মাছ শিকারের উদ্দেশ্যে খালের পানিতে বিষ দিয়ে মাছ শিকার করছেন। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান। অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর স্মার্ট প্যাট্রোলিং আর জেলে বনজীবীদের প্রবেশ নিষিদ্ধ করেও ঠেকানো যাচ্ছে না সুন্দরবনে বাঘ হরিণ হত্যা। এরই মধ্যে নতুন উপদ্রব দেখা দিয়েছে খালে বিষ দিয়ে মাছ শিকার। সুন্দরবনের ভেতর দিয়ে প্রবাহিত ছোট বড় 450টি নদ নদী এবং খালে রয়েছে বিলুপ্তপ্রায় প্রজাতির ইরাবতী সহ 6 প্রজাতির ডলফিন, 210 প্রজাতির সাদা মাছ, 24 প্রজাতির চিংড়ি, 14 প্রজাতির কাঁকড়া, 43 প্রজাতির মালাস্কা এবং 1 প্রজাতির লবস্টার। এরই মধ্যে সুন্দরবন থেকে হারিয়ে গেছে 1 প্রজাতির বন্য মহিষ, 2 প্রজাতির হরিণ, 2 প্রজাতির গন্ডার এবং 1 প্রজাতির মিঠা পানির কুমির। করোনাকালে গত বছর 26 মার্চ থেকে 5 নভেম্বর পর্যন্ত গোটা সুন্দরবনে সর্বোচ্চ সতর্কতা রেড অ্যালার্ট জারি করে
পর্যটক, জেলে ও বনজীবীদের সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ করেছে বন বিভাগ। এই নিষিদ্ধ সময়ের মধ্যেও এক শ্রেণীর জেলে বৈধ অবৈধ পথে সুন্দরবনে ঢুকে অল্প সময়ের মধ্যে বেশি পরিমাণ মাছ শিকারের উদ্দেশ্যে খালের পানিতে বিষ মিশিয়ে দিয়ে মাছ আহরণ করে আসছে। জেলেরা জানিয়েছে, একটি খালের মাছ মারার জন্য প্রশাসনকে 1 থেকে 1.5 লাখ টাকা দিতে হয়। আমরা এভাবে পানিতে ঢেলেছি, ঢেলে দিয়ে এভাবে গোলায় দিলে এইভাবে যখন পানি আগামাতে মিক্সচার হয়ে যাবে তখন কিন্তু মাছ সম্পূর্ণ সব ভেজে উঠছে। এখন জাল দিলে মাছ হয় না, সেই কারণে সবাই বিষ দিয়ে মারে, আমাকে সেভাবে মাছ হয়। ধরেন 1 লাখ 1.5 লাখ যদি প্রশাসনকে দেওয়া হয় এককালের জন্য, তাইলে তারা খুশি থাকে, তারা বলে তোমরা যা পারো। ওদিকে গত 6 মাসে সুন্দরবনের বিভিন্ন খালে বিষ দিয়ে বিভিন্ন প্রজাতির মাছ আহরণ করার সময় বিষ সন্ত্রাসী বলে চিহ্নিত 10 জনকে গ্রেপ্তারও করেছে বন বিভাগ। বন বিভাগের কর্মকর্তাদের দাবি, তারা বনের খাল নদীতে পাহারা বৃদ্ধি ছাড়াও স্থানীয়দের মাঝে সচেতনতা সৃষ্টিতে কাজ করছেন। ভিতরে আমাদের স্মার্ট প্যাট্রোলিং টিম আছে এবং আমাদের সুন্দরবনের বাইরে যে আমাদের সহ ব্যবস্থাপনা কমিটি আছে এবং কমিউনিটি প্যাট্রোল গ্রুপ আছে, এদেরকে দিয়ে আমরা সচেতনতা সহ এবং এনফোর্সমেন্টের চেষ্টা করছি। পরিবেশবাদীরা বলছেন, খালে বিষ মিশিয়ে মাছ আহরণের ফলে সুন্দরবনের ছোট বড় সকল প্রজাতির মাছ মারা যাওয়ার পাশাপাশি মারা পড়ছে রপ্তানি পণ্য, বিশ্বখ্যাত শিলা কাঁকড়া সহ অন্য সব জলজ প্রাণী। খালের পানিতে মিশ্রিত বিষ আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ার কারণে সেসব এলাকার জীববৈচিত্র্যের উপরও মারাত্মক প্রভাব পড়ছে। বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন জানিয়েছেন, সুন্দরবনের বাংলাদেশ অংশে 4টি রেঞ্জের 18টি রাজস্ব অফিস এবং টহল ফাঁড়িগুলোতে জনবলের সংখ্যা মাত্র 889 জন। এর মধ্যে কেবল পূর্ব বিভাগেই শতাধিক কর্মকর্তা কর্মচারীর পদ শূন্য রয়েছে। এরকম অপ্রতুল জনবল দিয়ে সুন্দরবন রক্ষায় বন বিভাগকে তৎপরতা চালাতে হচ্ছে। ফলে সুন্দরবনের সকল নদী খালে সার্বক্ষণিকভাবে নজরদারি করাও সম্ভব হচ্ছে না। প্রতিবেদনটি শুনলেন। এখন রয়েছে